১৩০০ শতকের দিল্লি। রাজনীতি মানেই তখন তলোয়ার, ষড়যন্ত্র আর ক্ষমতাধর পুরুষদের খেলা। সেই সময়ে সেই দিল্লিতে একজন নারী সুলতানা হচ্ছেন, এটা কিভাবে সম্ভব হলো? আজকের আলোচনায় আমরা সুলতানা রাজিয়ার অবিশ্বাস্য গল্পটা বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তুলে ধরব। বোঝার চেষ্টা করব তার উত্থান আর পতনের পেছনের আসল কারণগুলো। ঠিক তাই, রাজিয়া সুলতান তো হলেন, কিন্তু তাকে ঠিক কী ধরনের বাধার মুখে পড়তে হয়েছিল, আর তার নেওয়া পদক্ষেপগুলোর পেছনের কৌশলগুলোই বা কী ছিল? একদম, শুধু তার জীবনই নয়, বরং সেই সময় সমাজ, ক্ষমতা আর লিঙ্গের লড়াইটা বুঝতে চাই আমরা। চলুন তাহলে শুরু করা যাক। গল্পের শুরুটা হচ্ছে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা বংশ অর্থাৎ দাস বংশকে দিয়ে। এর শাসক সুলতান ইলতুৎমিশ বেশ দক্ষ শাসক ছিলেন। সালতানাতের ভিত তিনিই মজবুত করেছিলেন, কিন্তু জীবনের শেষ দিকে এসে তিনি একটা বড় সমস্যায় পড়লেন। হ্যাঁ, উত্তরাধিকারীর সমস্যা। তার সবচেয়ে যোগ্য যে ছেলে ছিল নাসিরউদ্দিন মাহমুদ, সে হুট করে মারা যায়। আর বাকি ছেলেরা ছিল বলতে গেলে চূড়ান্ত অযোগ্য। ভোগবিলাস ছাড়া তাদের মাথায় আর কিচ্ছু ছিল না। সালতানাত চালানোর মতো যোগ্যতা বা ইচ্ছে কোনোটাই তাদের ছিল না। তাহলে একজন ১৩০০ শতকের সুলতান এমন অবস্থায় কি করতে পারেন? হয়তো কোনো ভাইপো বা দূরসম্পর্কের কাউকে বেছে নেবেন, তাই না? সাধারণত তাই হওয়ার কথা, কিন্তু ইলতুৎমিশ তা করলেন না। তিনি এমন একটা সিদ্ধান্ত নিলেন যা সেই যুগের নিরিখে প্রায় অবিশ্বাস্য। তিনি তার সব ছেলেকে পাশ কাটিয়ে মেয়ে রাজিয়াকে তার উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করলেন। আর রাজিয়া কিন্তু সাধারণ রাজকন্যাদের মতো বড় হননি। ছোটবেলা থেকেই বাবার সাথে শাসনকাজ দেখতেন, যুদ্ধের প্রশিক্ষণ নিতেন। ইলতুৎমিশ বুঝতে পেরেছিলেন যে তার মেয়ে শুধু বুদ্ধিমতীই নয়, তার মধ্যে একজন শাসকের সব গুণ আছে। কিন্তু এই সিদ্ধান্তটা কি দরবারের আমির উমরাহরা সহজে মেনে নিয়েছিল? বিশেষ করে ওই বিখ্যাত চিহালগানি বা ৪০ চক্র? একেবারেই না। এখানেই তো আসল সমস্যাটা বুঝতে হবে। এই চিহালগানি কারা ছিল? তারা ছিল অভিজাত তুর্কি কৃতদাস, যারা নিজেদের যোগ্যতায় আমির হয়ে উঠেছিল। তারা নিজেদেরকে সালতানাতের রক্ষক এবং কিং মেকার বা রাজা বানাউনার বলে মনে করত। তাদের মধ্যে সুলতান হবে তাদের পছন্দের কেউ, তাদের হাতের পুতুল। জন্মসূত্রে একজন নারী তাদের পছন্দ ছাড়া সিংহাসনে বসবে, এটা তাদের পুরো ক্ষমতার কাঠামোটাকেই নাড়িয়ে দিচ্ছিল। এটা শুধু নারী বিদ্বেষ ছিল না, তাদের জন্য এটা ছিল একটা অস্তিত্বের সংকট। এর সাথে তো আবার পারিবারিক ষড়যন্ত্রও ছিল, তাই না? রাজিয়ার সৎমা শাহ তুরকানের কথা বলছি আমি। তিনিও চাইছিলেন তার অযোগ্য ছেলে রুকুনুদ্দিন ফিরোজ সিংহাসনে বসুক। ফলে ইলতুৎমিশের মৃত্যুর পর যা হওয়ার তাই হলো। সুলতানের ইচ্ছার কোনো দামই দেয়া হলো না? কোনো গুরুত্বই দেয়া হলো না। চিহালগানি আর শাহ তুরকান মিলে রুকুনুদ্দিনকেই সুলতান বানিয়ে দিল। রাজিয়াকে তার অধিকার থেকে বঞ্চিত করা হলো। আর এই রুকুনুদ্দিনের শাসনকাল কেমন ছিল? নিশ্চয়ই খুব ভালো কিছু নয়। ভালো তো দূরের কথা, বিপর্যয় বলল কম বলা হয়। রুকুনুদ্দিন সিংহাসনে বসে পুরোপুরি বিলাসে ডুবে গেল, আর পর্দার আড়াল থেকে তার মা শাহ তুরকান রাজ্যে একটা ত্রাসের রাজত্ব শুরু করলেন। ইলতুৎমিশের পরিবারের অন্য সদস্যদের উপর অত্যাচার, এমনকি একজনকে তো অন্ধ করে হত্যাও করা হলো। দেশজুড়ে একটা ভয়াবহ অরাজকতা তৈরি হলো। কয়েক মাসের মধ্যেই চিহালগানির সদস্যরাও বুঝতে পারল যে তারা কি বড় ভুল করে ফেলেছে। এই বিশৃঙ্খলার মধ্যেই তো রাজিয়া তার চালটা চাললেন, তাই না? তিনি সরাসরি জনগণের কাছে গেলেন। এই ঘটনাটা আমার খুব আকর্ষণীয় লাগে, বিশেষ করে তার লাল পোশাক পরার বিষয়টা। এর পেছনের কারণটা কি? এটা ছিল একটা অসাধারণ রাজনৈতিক চাল। তখনকার দিনে সাধারণ মানুষ সুলতানের কাছে ন্যায়বিচার চাইতে গেলে রঙিন বা বিশেষ পোশাক পরত, যাতে ভিড়ের মধ্যে তাদের চেনা যায়। রাজিয়া সেই প্রথাটাকেই উল্টে দিলেন। তিনি নিজেই লাল পোশাক পরে, যা ন্যায়বিচারের প্রতীক, জুম্মার নামাজের পর মসজিদের সামনে দাঁড়িয়ে জনগণের কাছে বিচার চাইলেন। তিনি বোঝাতে চাইলেন যে সুলতানের উত্তরাধিকারী হয়েও তার সাথেই সবচেয়ে বড় অবিচার হয়েছে। এটা ছিল নিখাদ রাজনৈতিক থিয়েটার আর কি। আর তার ভাষণের মূল কথা কি ছিল? তিনি খুব সহজ ভাষায় বলেছিলেন, আমাকে আমার যোগ্যতা দিয়ে বিচার করুন। যদি আমি একজন পুরুষের চেয়ে ভালোভাবে শাসন করতে না পারি, তাহলে আমার মাথা কেটে নেবেন।
বিখ্যাত পর্যটক ইবন বতুতার বর্ণনা অনুযায়ী তার এই আবেদনে সাধারণ মানুষ এতটাই প্রভাবিত হয়েছিল যে তারা উত্তেজিত হয়ে রাজপ্রাসাদ আক্রমণ করে বসে। শাহ তুরকানকে বন্দী করা হয় আর রোকনউদ্দিনকে সিংহাসন থেকে নামিয়ে হত্যা করা হয়। তার মানে দরবারের আমিররা নয়, সাধারণ মানুষ রাজিয়াকে সিংহাসনে বসিয়েছিল। একদম। জনগণের সমর্থনে আর চিহালগানির অনিচ্ছাকৃত সম্মতিতে রাজিয়া দিল্লির সুলতান হলেন। চিহালগানি তাকে সমর্থন করতে বাধ্য হয়েছিল, কারণ পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। কিন্তু তারা কি মনে প্রাণে মেনে নিয়েছিল? মনে মনে তারা কখনোই একজন নারীকে শাসক হিসেবে মেনে নেয়নি। সিংহাসনে বসার পর রাজিয়ার প্রথম পদক্ষেপগুলো কী ছিল? তিনি তো নিজেকে আর 10টা শাসকের থেকে আলাদা প্রমাণ করতে চেয়েছিলেন। তিনি খুব ভালো করেই জানতেন যে তাকে শুধু শাসন করলেই হবে না, তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আর সেই যুগে কর্তৃত্বের একটা নির্দিষ্ট দেখার ভঙ্গি ছিল। পুরুষের পোশাক, পাগড়ি, দরবারে সবার সামনে আসা, ঘোড়া বা হাতির পিঠে চড়া। আর রাজিয়া ঠিক এই কাজগুলোই করলেন। ঠিক তাই। তিনি পর্দা প্রথার ত্যাগ করে পুরুষ সুলতানদের মতো কাফতান আর পাগড়ি পরে দরবারে আসতে শুরু করলেন। আর তিনি নিজেকে সুলতানা না বলে সুলতান বলতেন। এটাও তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। খুবই গুরুত্বপূর্ণ, কারণ সুলতানা শব্দের অর্থ হল সুলতানের স্ত্রী বা নারী সঙ্গী। কিন্তু তিনি তো কারো স্ত্রী হিসাবে ক্ষমতায় আসেননি, তিনি নিজেই ছিলেন শাসক। ঠিক। তাই নিজেকে সুলতান বলে তিনি রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করছিলেন যে তার পরিচয় তার লিঙ্গ নয়, তার পদ। তিনি বোঝাতে চাইছিলেন যে তিনি কোনো পুরুষের ছায়া নন, তিনিই ক্ষমতার কেন্দ্রবিন্দু। কিন্তু এই সবকিছুর মধ্যেও তো চেহালখানির ষড়যন্ত্র চলছিলই। এতগুলো শক্তিশালী আমিরকে তিনি সামলালেন কিভাবে? এটাই ছিল তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বুঝতে পারছিলেন যে চিহালগানি তাকে নিয়ন্ত্রণ করতে চায়, তাই তাদের ক্ষমতা কমানোর জন্য তিনি একটা পাল্টা চাল দিলেন। তিনি অতুর্কি, অর্থাৎ যারা তুর্কি বংশোদ্ভূত নয়, এমন বিশ্বস্ত লোকদের রাজ্যের গুরুত্বপূর্ণ পদে বসাতে শুরু করলেন। তিনি একটা নতুন ক্ষমতার বলয় তৈরি করতে চাইলেন, যা চিহালগানির একাধিপত্যকে ভাঙতে পারে। আর এখানেই তো জামালউদ্দিন ইয়াকুতের প্রসঙ্গটা আসে, তাই না? একজন অ্যাবিসিনীয় কৃতদাস যাকে রাজিয়া খুব গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন। ঠিক তাই। ইয়াকুত ছিলেন একজন অতুর্কি। রাজিয়া তার যোগ্যতা আর বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে তাকে রাজকীয় আস্তাবলের প্রধানের মতো একটা বড় পদে নিয়োগ দেন, যে পদটা সাধারণত তুর্কি আমিরদের জন্য বরাদ্দ থাকত। হ্যাঁ, স্বাভাবিকভাবেই চিহালগানি এটা মেনে নিতে পারেনি। একজন প্রাক্তন কৃতদাস, তাও আবার অতুর্কি, তাদের সমকক্ষ হয়ে যাবে, এটা তাদের অহংকারে মারাত্মক আঘাত করেছিল। আর তখনই তার চরিত্র নিয়ে গুজব ছড়ানো শুরু হয়। বলা হয় যে ইয়াকুতের সঙ্গে রাজিয়ার নাকি অবৈধ সম্পর্ক ছিল। এই গুজবের কি কোনো ঐতিহাসিক ভিত্তি আছে? বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন এটা ছিল একটা সুপরিকল্পিত রাজনৈতিক অপপ্রচার। তাই? হ্যাঁ, চিহালগানির মূল সমস্যা ইয়াকুতের সাথে রাজিয়ার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ছিল না। তাদের আসল সমস্যা ছিল একজন অতুর্কির হাতে ক্ষমতা চলে যাওয়া। তারা রাজিয়ার ভাবমূর্তি নষ্ট করতে চেয়েছিল, তাকে দুর্বল প্রমাণ করতে চেয়েছিল। তাই তারা একটা সহজ অস্ত্র ব্যবহার করেছিল, একজন নারী শাসকের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা। তার মানে চিহালগানি এবার চূড়ান্ত আঘাত হানার জন্য প্রস্তুত হচ্ছিল। হ্যাঁ, তাদের পরিকল্পনা ছিল রাজিয়াকে কোনোভাবে দিল্লি থেকে বের করা, যাতে রাজধানীতে তারা ক্ষমতা দখল করতে পারে। এই জন্য তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্রোহ উস্কে দিতে শুরু করে। আচ্ছা। আর সবচেয়ে বড় বিদ্রোহটা করে বাথিন্দার গভর্নর মালিক ইখতিয়ারউদ্দিন আলতুনিয়া। কিছু সূত্রে বলা হয় আলতুনিয়া নাকি রাজিয়ার ছোটবেলার বন্ধু ছিলেন, কিন্তু ক্ষমতার লোভে তিনিও চিহালগানির ফাঁদে পা দেন। এর পরের ঘটনাগুলো তো খুব দ্রুত ঘটতে থাকে। একদম। রাজিয়া যখন আলতুনিয়ার বিদ্রোহ দমন করতে দিল্লি থেকে সেনাবাহিনী নিয়ে বেরোলেন, ঠিক সেই সুযোগে দিল্লির আমিররা ইয়াকুতকে হত্যা করে। ওদিকে বাথিন্দার যুদ্ধে রাজিয়া হেরে যান এবং আলতুনিয়ার হাতে বন্দী হন। দিল্লির সিংহাসন খালি। আমিররা সাথে সাথে রাজিয়ার ভাই বাহরাম শাহকে নতুন সুলতান বানিয়ে দেয়। চিহালগানির পরিকল্পনা সফল হল। কিন্তু বন্দী অবস্থাতেও রাজিয়া খেলাটা শেষ হতে দেননি।
তিনি তার অপহরণকারী আলতুনিয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। এটা তো অবিশ্বাস্য একটা চাল। এটা তার রাজনৈতিক প্রজ্ঞার সেরা উদাহরণ। রাজিয়া বুঝতে পেরেছিলেন যে আলতুনিয়া বিদ্রোহ করে জিতলেও দিল্লির ক্ষমতা থেকে কিছুই পায়নি। চিহালগানি শুধু তাকে ব্যবহার করেছে। তাই তিনি আলতুনিয়াকে বোঝাতে সক্ষম হন যে তারা দুজন যদি একজোট হয় তাহলে দিল্লি পুনরুদ্ধার করা সম্ভব। আলতুনিয়ার জন্য এটা ছিল ক্ষমতা ফিরে পাওয়ার একটা সুযোগ, আর রাজিয়ার জন্য এটা ছিল সিংহাসন পুনরুদ্ধারের শেষ চেষ্টা। তিনি একজন শক্তিশালী মিত্র এবং তার সেনাবাহিনীর দুটোই পেলেন। কাগজে কলমে তো এটা একটা দারুণ পরিকল্পনা ছিল, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ আর একজন দক্ষ সেনাপতির জোট। তাহলে এই পরিকল্পনাটা কাজ করল না কেন? কারণ তাদের জোটটা ছিল রাজনৈতিক সুবিধার ওপর ভিত্তি করে, গভীর কোনো বিশ্বস্ততার ওপর নয়। যখন রাজিয়া আর আলতুনিয়া একসাথে দিল্লি আক্রমণ করলেন, যুদ্ধের ময়দানে তাদের নিজেদেরই কিছু সৈন্য বিশ্বাসঘাতকতা করে বাহরাম শাহর পক্ষে যোগ দেয়। আবারও সেই বিশ্বাসঘাতকতা। হ্যাঁ, ফলে তারা শোচনীয়ভাবে পরাজিত হন। আর এই পরাজয়ের পরেই রাজিয়ার মৃত্যু হয়। কিন্তু তার মৃত্যু নিয়েও তো বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন মত আছে, তাই না? ঠিক কি হয়েছিল তা কি পরিষ্কারভাবে জানা যায়? না, পুরোপুরি পরিষ্কার নয়। সবচেয়ে প্রচলিত যে গল্পটা সেটা হলো যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে ক্ষুধার্ত ও ক্লান্ত অবস্থায় তিনি হরিয়ানার কাইঠালের কাছে এক কৃষকের বাড়িতে আশ্রয় নেন। তারপর তিনি যখন ঘুমোচ্ছিলেন তখন কৃষক তার দামি রাজকীয় পোশাকের লোভে তাকে হত্যা করে। অন্য মতে পালানোর সময় জঙ্গলের ডাকাতদের হাতে তিনি ও আলতুনিয়া দুজনেই নিহত হন। আবার কেউ কেউ বলেন দিল্লির সেনাবাহিনীর হাতে ধরা পড়ার পর 1240 সালের 14ই অক্টোবর তাদের হত্যা করা হয়। তার মানে মৃত্যুটা কিভাবে হয়েছিল তা নিয়ে ধোঁয়াশা আছে। হ্যাঁ, তবে এটা স্পষ্ট যে তার জীবনের শেষটা হয়েছিল ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার মধ্যে দিয়ে। তিনি শাসন করেছিলেন মাত্র 3.5 বছরের কিছু বেশি সময়। এত কম সময়ে আর এত বাধার মধ্যে তিনি কি শাসক হিসাবে কোনো ছাপ রেখে যেতে পেরেছিলেন? মানে শুধু ষড়যন্ত্র মোকাবেলা করা ছাড়া তিনি কি দেশ শাসনের কোনো কাজ করতে পেরেছিলেন? এটাই তো রাজিয়ার গল্পের সবচেয়ে উদ্বিধক দিক। এই মারাত্মক রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বিভিন্ন সূত্র বলছে যে তিনি প্রশাসন চালাচ্ছিলেন। রাস্তাঘাট তৈরি করা, কূপ খনন করা, ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটানোর মতো কাজ তিনি করছিলেন। আচ্ছা, তিনি স্কুল, লাইব্রেরি আর গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। তার মানে তিনি শুধু টিকে থাকার লড়াই করছিলেন না, তার সাম্রাজ্য নিয়ে একটা পরিষ্কার পরিকল্পনাও ছিল, যা অভিজাতদের ক্রমাগত ষড়যন্ত্রকে আরও বেশি দুঃখজনক করে তোলে। আর সেই ষড়যন্ত্রকারী চিহালগানির কি হলো? যারা এত কিছু করল তাদের শেষ পরিণতি কি হয়েছিল? এখানেই ইতিহাসের সেরা পরিহাসটা লুকিয়ে আছে। তারা কিছুদিন ক্ষমতা ভোগ করলেও নিজেদের মধ্যেই ষড়যন্ত্র আর মারামারিতে জড়িয়ে পড়ে। তারা পুতুলের মতো একের পর এক সুলতান বদলাতে থাকে। অবশেষে তাদেরই একজন সদস্য গিয়াসউদ্দিন বলবন সুলতান হন। আর বলবন খুব ভালো করেই জানতেন যে এই চিহালগানি সালতানাতের সবচেয়ে বড় কাঁটা। তাই তিনি সুলতান হয়ে নিজের ক্ষমতা নিরঙ্কুশ করতে এই 40 চক্রকে মিথডিকলি মানে পরিকল্পিতভাবে পুরোপুরি ধ্বংস করে দেন। তার মানে যে খেলার নিয়ম তারা তৈরি করেছিল সেই নিয়মেই তাদের বিনাশ হলো। একদম, যাকে বলে বিপ্লব তার নিজের সন্তানদেরই খেয়ে ফেলে। রাজিয়ার বিরুদ্ধে করা ষড়যন্ত্রের ফল শেষ পর্যন্ত তাদের নিজেদেরই ভোগ করতে হয়েছিল। পুরো আলোচনাটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, রাজিয়ার জীবনটা ছিল তার অসাধারণ যোগ্যতা আর একজন নারী হওয়ার কারণে সমাজের তৈরি করা বাধার মধ্যে একটা নিরন্তর লড়াই। তিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন, কিন্তু প্রতিবারই তার লিঙ্গ পরিচয় তার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ঠিক। আর এখানেই শ্রোতাদের জন্য একটা ভাবনার জায়গা তৈরি হয়। একবার ভাবুন তো, যদি রাজিয়াকে তার পুরো শাসনকাল ধরে ক্রমাগত বিদ্রোহ দমন আর ষড়যন্ত্র মোকাবেলা করতে না হতো, যদি তিনি একটা স্থিতিশীল দীর্ঘ শাসনকাল পেতেন, তাহলে কি হতো? তিনি হয়তো এমন কিছু প্রশাসনিক বা সামাজিক সংস্কার করতে পারতেন যা সেই সময়ের ভারতবর্ষের ইতিহাসকে সম্পূর্ণ অন্যদিকে নিয়ে যেতে পারত। তার সেই অসম্পূর্ণ কাজগুলোই হয়তো তাকে ইতিহাসের এক ট্র্যাজিক কিন্তু অবিশ্বাস্য সাহসী এবং সম্ভাবনাময় শাসক হিসেবে চিরকাল মনে রাখার কারণ হয়ে থাকবে।
1300 শতকের দিল্লি। রাজনীতি তখন পুরোপুরি পুরুষদের হাতে। আর ঠিক সেই সময় একজন নারী সব নিয়ম ভেঙে সিংহাসনে বসছেন, যিনি ছিলেন ভারতবর্ষের ইতিহাসে প্রথম আর একমাত্র নারী শাসক। তার উত্থানটা যতটা নাটকীয় ছিল, পতনটা ছিল তার চেয়েও করুণ। তো প্রশ্ন হলো, তিনি এটা করলেন কি করে? প্রথমেই বলি, তার ক্ষমতায় আসার পথটাই ছিল একদম অন্যরকম। দেখুন, তার বাবা সুলতান ইলতুৎমিশ কিন্তু নিজের অযোগ্য ছেলেদের বদলে মেয়ে রাজিয়াকেই উত্তরাধিকারী হিসেবে বেছে নিয়েছিলেন। কিন্তু ওই যে প্রভাবশালী তুর্কি আমিরদের একটা দল ছিল, চিহালগানি, ওরা ষড়যন্ত্র করে রাজিয়ার সৎ ভাইকে সিংহাসনে বসিয়ে দিল। আর ঠিক তখনই রাজিয়া একটা অবিশ্বাস্য চাল চাললেন। তিনি সোজা দিল্লির সাধারণ মানুষের কাছে চলে গেলেন আর তাদের সমর্থনে নিজের অধিকার প্রতিষ্ঠা করলেন। দ্বিতীয়ত, সুলতান হওয়ার পর তিনি যা যা করলেন তা ছিল এক কথায় অচিন্তনীয়। মানে তিনি পর্দাপ্রভা ছেড়ে দিয়ে পুরুষের পোশাকে দরবারে বসতেন, এমনকি সেনাপতি হিসেবে যুদ্ধও করতেন। আর ওই চিহালগানির ক্ষমতা কমাতে তিনি অতুর্কি অভিজাতদের বড় বড় পদে বসালেন, যেমন আবিসিনীয় দাস জামালউদ্দিন ইয়াকুতকে। এতে ওই তুর্কি আমিররা ক্ষেপে গিয়ে ইয়াকুতের সাথে রাজিয়ার সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়ে দিল। আর শেষে তার পতনটা ছিল আসলে এই ষড়যন্ত্রেরই ফল। ওই চিহালগানির উস্কানিতেই ভাটিন্ডার গভর্নর আলতুনিয়া বিদ্রোহ করে বসেন। সেই বিদ্রোহ দমন করতে গিয়ে ইয়াকুত মারা যান আর রাজিয়া হন বন্দী। সিংহাসন ফিরে পেতে তিনি আলতুনিয়াকে বিয়েও করেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। শেষমেশ 1240 সালে তাদের দুজনকেই পরাজিত করে হত্যা করা হয়। সুতরাং রাজিয়ার 4 বছরের শাসনকাল এটাই দেখায় যে যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি সেই সময়ের গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়েছিলেন।